ঝড় বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি ফেনীতে, সদর হাসপাতাল যেন আশ্রয় কেন্দ্র। নোয়াখালী লক্ষ্মীপুরে তলিয়েছে নতুন এলাকা। ভিতরে পরিস্থিতি আরো ভয়াবহ, আমরা ওইদিকে যাইতে পারতেছি না, পানি আমাদের এতটুকু পর্যন্ত। অসহায় হয়ে গেছি, অন্ত ঘর বাই কি ঘরের সব গেছে। বিশুদ্ধ পানি, স্যালাইন, শুকনা খাবার এগুলোর খুবই সংকট। কুমিল্লার দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ শুরু হলেও সংকট খাবার পানি। জলযানের অভাবে বেগ পেতে হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে। গরু বাছলে অনেক কষ্টে আছে, গরু বাছা হলে কোনো ফেল যেতে পারি না। খাবার পানির সমস্যা, খাবারের সমস্যা, এরপরে ছোট আমার একটা 8 মাসের বাচ্চা উদ্যাস। খাবার পানি, তারপর ওষুধ, শুকনো খাবার এগুলো একটু বেশি দরকার রাখি আমাদের। বিডিআর বিদ্রোহের ঘটনায় শেখ হাসিনা, আজিজ সহ 14 জনের বিরুদ্ধে মামলা। গ্রেফতার হলেন আওয়ামী লীগ নেতা গোলাম। 6 দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী গাজী। এতদিন বৈষম্য থাকলেও সুযোগ ছিল না বলার, সেই সুযোগ দিচ্ছে অন্তর্বর্তী সরকার। মন্তব্য অর্থ উপদেষ্টার। মার্কিন জিএসপি ফিরে পাওয়ার আশাবাদ। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যা বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও বেতার সম্প্রচার করবে ওই ভাষণ। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন। ওয়াও, ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। ফেনীতে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে, কিন্তু তাতে এখন পর্যন্ত পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটছে না। এখনও বিপর্যস্ত ফেনীর সবকটি উপজেলা। তলিয়ে আছে জনপদ। গৃহহীন মানুষের হাহাকার বিশুদ্ধ পানি সহ ত্রাণের জন্য। রোগবালাইয়ের প্রাদুর্ভাবও শুরু হয়েছে, সেই সঙ্গে বেড়েছে ডাকাতের আনাগোনা। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, ফেনী সদর থেকে দাগনভূঞার স্বস্তির খবর নেই কোথাও। শাহিন আলমের ক্যামেরায় ফেনী থেকে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। ঘরবাড়ি তলিয়েছে বয়োবৃদ্ধ এই নারীর। সপ্তাহখানেক ধরে যে আশ্রয়কেন্দ্রের ঠাঁই, সেটিরও নিচতলা পর্যন্ত এখন প্লাবিত। ডায়াবেটিস রোগে আক্রান্ত, তার জরুরি চিকিৎসা চাই, তাই ভেলায় চড়ে ডাক্তারের খোঁজে। কি অসহায় হয়ে গেছি, অন্ত ঘর বাই কি ঘরের সব গেছে। অশিক্ষা মানুষ, ডায়াবেটিস জ্বালা মানুষ, ডাক্তারের কাছে যাইতাম, দাগনভূঞা যাইয়ে দাগনভূঞা ডাক্তার দেখাম। এমন বিপন্নতা ফেনীর সর্বত্র। সদর থেকে শহরতলি কিংবা ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী, দাগনভূঞা, ফেনীর 6 উপজেলার মানুষ এখনও বানভাসী, পানিবন্দী। ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্র অনেকে, আবার কেউ কেউ ঘরের মায়া ছাড়তে না পেরে ঝুঁকি নিয়ে সেখানেই। উদ্ধার আর ত্রাণ তৎপরতার আওতার বাইরে এখনও অনেকে। যোগাযোগ বিচ্ছিন্নতা, মোবাইল নেটওয়ার্কের অভাবে এখন উৎকণ্ঠায় স্বজনেরা। আশ্রয় কেন্দ্রে কিছু কিছু মানুষ গেছে এবং কিছু কিছু মানুষ মনে করেন কান্নাকাটি করেই আপনার বাড়ি থেকে কেউ বাইরে হতেছে না। রোগ ব্যাধির জন্য যদি পর্যাপ্ত কেউ আরো আগায় আসে, সবাইকে এটার জন্য উদারত আহ্বান জানাচ্ছি আর কি। হালকা বৃষ্টি আর নামার ধীরগতিতে এখনো স্বস্তির খবর নেই ফেনীর বন্যাঞ্চলে। গোখাদ্যের অভাবও আছে খামারিদের। পশুদের নিয়েও ছুটতে হচ্ছে নিরাপদ আশ্রয়ে। সাথে রাত হলেই শুরু ডাকাতের আনাগোনা। গতকাল রাতেও আমাদের এই দিকে এই ডাকাতের উপদ্রব বাড়ছিল। ওই রাজাপুর রোড এবং কি আমাদের এই ফেনী নোয়াখালী রোডে তারা এই অবস্থান নিয়েছিল। 3 তলার উপরে অনেক মানুষের পাশাপাশি গরু রাখছি আর কি। ফেনীর মূল শহরের অনেক এলাকায় এখনো গলাপানি। বিদ্যুৎ বিচ্ছিন্ন সেই মানুষগুলোর আছে ত্রাণের চাহিদাও। দ্রুত পানি নামবে সেই প্রার্থনা ফেনীবাসীর। গাছপালার উপাশে বসত ভিটে তলিয়ে গেছে, আর এটি একটি পুকুর ছিল। সেখানে কি পরিমাণ পানি বেড়েছে সেটি বলে দেয় যখন সড়কের উপর দাঁড়িয়ে থাকা আমার সঙ্গে আর পুকুরের পানির সঙ্গে সব সমতল হয়ে গিয়েছে। আর ফেনীর প্রায় প্রতিটি অঞ্চলই এখন পানির নিচে তলিয়ে। পানি নামছে, কিন্তু ঠিক কবে নাগাদ আশ্রয় কেন্দ্রে থাকা মানুষগুলো তার নিজ গৃহে ফিরতে পারবেন সেটি এখনই বলা মুশকিল। আর কবে নাগাদ স্বাভাবিক জীবনযাপনে ফিরবেন তারা, সে তো অনিশ্চিত দিনের কথা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, দক্ষিণ কাশিমপুর, ফেনী। আমার চেয়েও ভালো বানায়। শুধু মশারি টানা। কাল চা আমি বানাবো, তোমরাও আসছো কিন্তু। আমাদের সম্পর্কগুলো এভাবেই ভালোবাসায় ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদে।
চুরি ডাকাতির ভয়ে বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না বানভাসী অনেক মানুষ। দুর্গম এলাকায় টানা 3 দিন পানিবন্দী থাকা এসব মানুষের অভিযোগ, রাত হলেই ঘটছে ডাকাতির ঘটনা। এজন্য রাতে নৌযান সহ আইন শৃঙ্খলা বাহিনীর টহল টিম চান তারা। রোববার কুমিল্লার বেশ কিছু দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ শুরু হলেও এখনও সেসব জায়গায় খাবার পানির সংকট তীব্র। মাহফুজ মিশুর রিপোর্ট আর ছবি তুলেছেন লুৎফর রহমান। বুড়িচংয়ের ইছাপুরের আশপাশের এলাকার মূল রাস্তা নতুন করে পানির নিচে, ফলে বেড়েছে ভোগান্তি, বেগ পেতে হচ্ছে ত্রাণ, এমনকি উদ্ধার কাজেও। বানভাসীরা বলছিলেন হঠাৎ যেন বিপদ বাড়ল তাদের আবারও। অনেক কষ্টেতে আছি, গরু বাছলে অনেক কষ্টেতে আছি। এই গরু বাছা হলে কোনো ফেল যাইতাম পারি না। খাবার পানি, তারপর ওষুধ, শুকনা খাবার, এগুলো একটু বেশি দরকার রাখি আমাদের। আমরা খাবার পানির সমস্যা, খাবারের সমস্যা, এরপরে ছোটো আমার একটা 8 মাসের বাচ্চা উদ্দাস। ইঞ্জিন চালিত বেশ কিছু নৌকা খাবার নিয়ে রোববার পৌঁছায় দুর্গম এলাকা বাগশিমুলে। এখানকার অনেকেই প্রথমবারের মতো পেলেন কোনো সহায়তা। আমরা ডাল চাউল আমরা দরকার, তেল তরকার, আমরা তো গ্যাসও নাই, আমরা তো জুড়াই না খাইতাম পারি না। বাংলা আসলে এই সাইডে যাই, আমরা তো একা এক দুই ভাই, আমরা এই দুই ভাইতে মানুষ আছি আর হেরা হয়ে গেছি গিয়া। তবে খাবার পানি ও ওষুধের সংকট এখনো তীব্র। স্কারসিটি হচ্ছে আপনার শিশু খাদ্যের, তারপর হচ্ছে শিশুদের আপনার পানিবাহিত যেসব রোগগুলো হয়, পেট ব্যথা, স্কিন ডিজিজ বেশিরভাগ, ঠিক আছে। তারপর এখানে বেশিরভাগ কিছু মানুষ আছে আপনার যে তারা খুব ভালনারেবল, যেমন প্রেগনেন্ট মহিলা আছে, প্যারালাইজড মানুষ আছে। এনেছি সাথে আমরা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এনেছি, কিছু কিছু ক্ষেত্রে আমরা ফিটকিরিও দিচ্ছি। যতদূর চোখ যায় বানের পানিতে ভেসে গেছে সব। উঁচু 2-1টা ভবন আছে এখনো, সেগুলোতেই থাকছেন আশপাশের সবাই মিলে। বলছিলেন সুযোগ থাকার পরও কেন আশ্রয় কেন্দ্রে যাননি বা যাবেন না তারা। কষ্ট করে থাই ভানি ইচ্ছা থাই কি গরু ভানি ইচ্ছা রাহি গরু কি গরু হলে যাইতে পারি না। তো আমাদের তো গরু ছাগল আছে, এজন্য আমরা ফালাই যাইতে পারতেছি না। যাই আছে আল্লাহ যাই দিছে, এগুলাতে এখন আমরা রক্ষা করার জন্য আমরা যারা আছি তারা আছি আর কি। অনেক বাড়িঘর ডুবে যাওয়ায় আশেপাশে মানুষ আপাতত কম, এই সুযোগ নিচ্ছে অপরাধীরা। স্থানীয়দের দাবি, গেল 2 রাতেই ডাকাতির চেষ্টা হয়েছে এসব এলাকায়। পরশুদিন রাত্রে না গেলে ডাকাতি করতেছে, বুঝলেন? এই বন্যার পরেতে প্রতিদিন রাতকে ডাকাতি হয়। আমরা এখান থেকে যাইতেছি না, মূলত রাতের বেলা কিন্তু ডাকাত আছে। 2টা-3টা বাজে এই জায়গায় ডাকাত দল ট্রলার নিয়ে নৌকা নিয়ে আক্রমণ করে। ত্রাণ নিয়ে গেলে বিজিবির কাছেও নিরাপত্তা চান ভুক্তভোগীরা। যদি সমস্যা হয় সেক্ষেত্রে যাতে যোগাযোগ করতে পারে, তাই তাদের জন্য এই জন্য আমরা নাম্বার দিয়ে যাচ্ছি। যদি পসিবল হয় তাহলে আমরা কন্ট্যাক্ট করলে হয়তো আমরা এই এলাকাতে তখন পেট্রোল টহল কার্যক্রম করতে পারবো। বিপদগ্রস্ত এসব মানুষ নিজ এলাকায় নিজ গৃহে থাকতে চান নিরাপদে। পানি ওঠার 3 থেকে 4 দিন পর অনেকেই ত্রাণের দেখা পেলেন। এর প্রধান কারণ যেটি ছিল নৌযানের সংকট, সেটি নিয়ে এগিয়ে এসছেন সরকারি বেসরকারি নানা সংস্থা। অনেকেই বলছেন এভাবে যদি সবাই এগিয়ে আসেন, আন্তরিকতা দেখান, তাহলে হয়তো ত্রাণের অভাবে থাকা এইসব মানুষ খানিকটা ভালো থাকার স্বপ্ন, ঘুরে দাঁড়ানোর স্বপ্ন আবারও দেখতে পারবেন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, বুড়িচং, কুমিল্লা। রাওয়ালপিন্ডি টেস্টের খবর, পাকিস্তানকে 10 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ, যা ইতিহাসে দেশটির বিপক্ষে টাইগারদের জন্য প্রথম টেস্ট জয়। এর আগে মাত্র 146 রানে শেষ হয় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। মিরাজ ও সাকিব মিলে শিকার করেন 7 উইকেট, আর তাতেই সহজ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে টাইগাররা। 30 রানের লক্ষ্য কোনো উইকেট না হারিয়ে পার হয় বাংলাদেশ। 191 রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন মুশফিকুর রহিম। ঘোষণা দেন বন্যার্তদের জন্য নিজের প্রাইজ মানি বিলিয়ে দেয়ার। আর অধিনায়ক নাজমুল শান্ত এই জয় উৎসর্গ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের প্রতি। 2003 সালের ইনজামাম হতে পারে বিদ্রোহ মামলার আসামি ডিএডি আব্দুর রহিমের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধান জেনারেল আজিজ সহ 14 জনের বিরুদ্ধে মামলা করেছে তার পরিবার। তবে চকবাজার থানায় এই সংক্রান্ত একটি মামলা থাকায় আবেদনটি নথিভুক্ত করার আদেশ দেন আদালত। এদিকে স্বজনদের অভিযোগ মিথ্যা সাক্ষী দিতে রাজি না হওয়ায় কারাগারেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ডিএডি আব্দুর রহিমকে। ডিএডি রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজের দাবি, বিডিআর বিদ্রোহের ঘটনার অনেক কিছুই জানতেন তার বাবা, কিন্তু মিথ্যা সাক্ষী দিতে রাজি না হওয়ায় কারাগারেই তাকে হত্যা করা হয়। এতদিন গোয়েন্দা নজরদারিতে থাকায় মামলা করতে পারেনি ভুক্তভোগী পরিবার। আমাকে এবং আমার মাকে যে পিলখানা তৎকালীন আজিজ সাহেব ডাকে নিয়েছেন, সাথে মোশাররফ হোসেন কাজল ছিলেন, 4-5 জন এখানে উপস্থিত ছিলেন।
এবং আমাদেরকে বিভিন্ন প্রকার লোভনীয় অফার দেয়, প্রলোভন দেখানো হয় যে তোমরা যদি রাজসাক্ষী হও, তোমার বাবা যদি রাজসাক্ষী হয় তাহলে তাকে খালাস দেওয়া হবে আর তোমাদেরকে বাইরে সেটেল করে দেওয়া হবে। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে আটক করেছে পুলিশ। দুপুরে রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আব্দুস সোবহান গোলাপকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি জানান, আব্দুস সোবহান গোলাপকে নিয়ে আসা দুপুরে আটক করা হয়েছে। তাকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি। জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। আব্দুস সোবহান গোলাপ মাদারীপুর ৩ আসন থেকে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। 2016 সালে তিনি আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব পান। পরবর্তীতে তাকে দেয়া হয় প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব। নারায়ণগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেল 5:30টার কিছু পরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেনের আদালতে হাজির করা হয় তাকে। 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শনিবার মধ্যরাতে গোলাম দস্তগীর গাজীকে রাজধানীর শান্তিনগর থেকে আটক করা হয়। পরে নারায়ণগঞ্জ পুলিশের কাছে সোপর্দ করা হয়। গেল 21 আগস্ট তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়। শেখ হাসিনার পদত্যাগের পর আনন্দ মিছিলে রূপগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মারা যায় স্কুল ছাত্র রোমান মিয়া। এ ঘটনায় নিহতের খালা বাদী হয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, গোলাম দস্তগীর গাজী ও তার ছেলেকে হুকুমের আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলায় 45 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 60 জনকে আসামি করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের শর্ত মানলে আবারও বাংলাদেশ জিএসপি সুবিধা পাবে বলে আশাবাদী অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, শ্রম অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণের দ্রুত সমাধান করা হবে। সচিবালয়ে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ এর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে অর্থ উপদেষ্টা এই কথা জানান। তিনি বলেন, শ্রমিক অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো দ্রুত সমাধান হবে বলে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাফেভকে আশ্বস্ত করা হয়েছে। তাদের শর্ত পরিপালন করলে জিএসপি পাওয়া যাবে। সালেউদ্দিন আহমেদ বলেন, উপকূলীয় এলাকার উন্নয়নের অর্থায়ন নিয়েও আলোচনা হয়েছে। চলতি বাজেটে দেয়া কালো টাকা সাদা করার সুযোগ থাকবে কিনা তা আলোচনা করে ঠিক করা হবে, জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে কালো টাকা যেন আর তৈরি না হয়, সরকার তা নিশ্চিত করবে। বিকেলে রাজধানী শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর একথা জানান তিনি। সরকারি বিভিন্ন দপ্তরে চলমান আন্দোলন প্রসঙ্গে বলেন, এতদিন বৈষম্য থাকলেও কথা বলার সুযোগ ছিল না, সরকার তাদের কথা বলার সুযোগ দিচ্ছে। ঋণ নিয়ে এসেছে, প্রজেক্টের ঋণ 1 বছরের প্রজেক্ট 5 বছর করবেন। একটা কি 2 দিকের রাস্তা আছে, ব্রিজ নাই মাঝখানে, আবার একটা ব্রিজ করে 2 দিকের রাস্তা নাই, ওরকম প্রকল্প আর হবে না। সেটা আমরা ঋণ বেছে টেছে নেবো, কারণ ঋণের বোঝা তো দিন দিন বাড়ছে। এবং অন্যান্য দেশে আমরা গ্র্যান্ট চেয়েছি, যেমন ইউএসএ তো বেশিরভাগ গ্র্যান্ট দেয়। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মকাণ্ডের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বিএনপির, তবে সেই সংস্কার হতে হবে যৌক্তিক সময়ের মধ্যে, এমনটাই বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে সিলেটে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি বলেন, কাউকে অনির্দিষ্টকাল সময় দেয়া যাবে না। রাষ্ট্র সংস্কারে দলগুলোর সাথে অবশ্যই আলোচনা করতে হবে। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এ সময় বিএনপি নেতাকর্মীদের লুটপাট দখল বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, যারা এসব অন্যায়ের সাথে জড়িত তারা বিএনপির কেউ নয়, তাদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই, এবং সেই যৌক্তিক সময় যেটা বলেছি যে আপনার একটা সংস্কার, যেগুলো জায়গায় সংস্কার কথা বলা হয়েছে, সেই সংস্কার করতে যতটুকু সময় লাগে, বাট এটা যৌক্তিক সময় হতে হবে। এটা এমন না যে আপনার অনির্দিষ্ট সময়, একটা যৌক্তিক সময়ের মধ্যে সেটা করতে হবে, এটা স্পষ্ট করে বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, জিমনেশিয়াম, ডাকসু ও বিশ্ববিদ্যালয় ক্লাবে চলছে বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। আজও গত কয়েকদিনের মতোই নানা শ্রেণী পেশার মানুষ এসে নগদ অর্থ, ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করছেন। প্রতিদিন সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলছে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসব কেন্দ্রগুলোতে এসে যে যেভাবে পারছেন বন্যার্তদের জন্য সহায়তা দিচ্ছেন। নগদ টাকা, ওষুধ, পোশাক সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য দিচ্ছেন তারা। এখানে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানবিক এই কাজে নগরের সর্বস্তরের মানুষ সাড়া দিয়েছেন।
এখন পর্যন্ত 4 কোটিরও বেশি নগদ টাকার সংগ্রহ করা হয়েছে। শিক্ষার্থীরা জানান, ট্রাক সংকটের কারণে উপদ্রুত এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। শুধুমাত্র টিএসসিতে ত্রাণ সামগ্রী রাখার পর্যাপ্ত জায়গা না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি জায়গায় বুথ খোলা হয়েছে। দর্শক, জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। পুরুষ, মহিলা সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ছাত্র জনতার বিপ্লবে সিক্ত নতুন বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত সকলের প্রতি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। শরণার্থীকালের ভয়াবহ বন্যায় যারা মৃত্যুবরণ করেছেন, যারা অসুস্থ হয়ে পড়েছেন বা যারা সর্বস্ব হারিয়েছেন, যারা দুঃসহ জীবনযাপন করছেন, তাদের স্মরণে রেখে আজকের কথাগুলো বলছি। বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি বেসরকারি পর্যায়ে নেবার আয়োজন করেছি। ভবিষ্যতে সকল ধরনের বন্যা প্রতিরোধে আমাদের আভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায় সে আলোচনা শুরু করেছে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বিপ্লবী ছাত্র জনতা জাতির এই ক্রান্তি লগ্নে আমাকে এক গুরু দায়িত্ব অর্পণ করেছে। তারা নতুন এক বাংলাদেশ গড়তে চায়। নতুন প্রজন্মের এই গভীর আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার সংগ্রামে আমি একজন সহযোদ্ধা হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছি। দেশের সকল বয়সের, সকল পেশার, সকল মতের, সকল ধর্মের সবাইকে বিনা দ্বিধায় এই সংগ্রামে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং লক্ষ লক্ষ মা বোনের আত্মদানের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম তা ফেসিবাদ এবং স্বৈরাচারের হাতে ধ্বংস হয়ে গেছে। আপনারা দেখেছেন আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা কিভাবে শেষ করেছে। দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি। এমন এক দেশে আমাদের দেশ রূপান্তরিত হয়েছে যেখানে স্বৈরাচারের পিয়নও দুর্নীতির মাধ্যমে 400 কোটি টাকার সম্পদ করার মতো অকল্পনীয় কাজ করে গেছে নির্বিবাদে। শিক্ষা খাতকে পঙ্গু করে দিয়েছে। ব্যাংকিং ও শেয়ার বাজার খাতে লুটপাট, প্রকল্প ব্যয়ে বিশ্ব রেকর্ড, অবাধ সম্পদ পাচার, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে নিজ দলের পুতুলে রূপান্তর, বাক স্বাধীনতা হরণ, মানবাধিকার হরণ, এসবই হিমশৈলের অগ্রভাগ মাত্র। ক্ষমতা কুক্ষিগত করতে ফ্যাসিবাদী সরকার খর্ব করেছে জনগণের সাংবিধানিক ক্ষমতা ও অধিকার। দুঃশাসন, দুর্নীতি, অন্যায়, অবিচার, নিপীড়ন, বিচারের নামে প্রহসনের মাধ্যমে জনসুরক্ষা বিপন্ন করেছে। জনগণকে নির্যাতন, বঞ্চনা ও বৈষম্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। নতুন প্রজন্মের মানুষ সহ কোটি কোটি মানুষের ভোটাধিকারকে বছরের পর বছর হরণ করেছে। মানুষের এগিয়ে যাওয়ার পথে সকল ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে স্বৈরাচার তার নিজের, পরিবারের ও দলের কিছু মানুষের হাতে দেশের মালিকানা তুলে দিয়েছে। প্রিয় দেশবাসী, কিন্তু এই দ্বার প্রান্তে দাঁড়িয়েই আমাদের গড়তে হবে স্বপ্নের বাংলাদেশ। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আপনাদের সবাইকে এই শুভলগ্নে তাদের স্বপ্ন পূরণে সমস্ত শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। তাদের স্বপ্ন আমাদের স্বপ্ন। জাতীয় জীবনে তরুণরা একটা মহা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আমরা সবাইকে সুযোগ ব্যবহার করার কাজে এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছি। গণরোষের মুখে ফ্যাসিবাদী সরকার প্রধান দেশ ত্যাগ করার পর আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার থাকবে পুরোপুরি সুরক্ষিত। আমাদের লক্ষ্য একটাই, উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা এক পরিবার, আমাদের এক লক্ষ্য। কোনো ভেদাভেদ যেন আমাদের স্বপ্নকে ব্যাহত করতে না পারে, সেজন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র 2 সপ্তাহ শেষ হলো।
কর্মযাত্রার প্রথম পর্যায়ে রাষ্ট্র সংস্কারের কাজে আপনাদের কাছ থেকে যে সমর্থন পাচ্ছি সেজন্য আন্তরিক ধন্যবাদ। আমরা অনুধাবন করছি যে আমাদের কাছে আপনাদের প্রত্যাশা অনেক। এই প্রত্যাশা পূরণে আমরা বদ্ধপরিকর। যদিও দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা, 15 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য পর্বতসম চ্যালেঞ্জ রেখে গিয়েছে, কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণে আমরা প্রস্তুত। আজ আমি সরকারের পক্ষ থেকে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করতে আপনাদের সামনে এসেছি। শুধু আমি বলবো, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। ছাত্র জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসব কাজে ম্লান হয়ে যাবে। নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা হতে ব্যাহত হবে। রাতারাতি এই পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন। নড়বড়ে এক কাঠামো, আমি বরং বলবো জনস্বার্থের বিপরীতমুখী এক কাঠামোর উপর দাঁড়িয়ে আমাদেরকে দেশ পুনর্গঠনের কাজে হাত দিতে হয়েছে। আমরা এখান থেকেই বাংলাদেশকে এমনভাবে করতে চাই যেন এদেশে জনগণই সত্যিকার অর্থে সকল ক্ষমতার উৎস হয়, বিশ্ব দরবারে একটি মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ও জনতার আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে রাষ্ট্র সংস্কারের কাজে সফল আমাদের হতেই হবে। এর আর কোনো বিকল্প নেই। প্রিয় দেশবাসী, আপনারা ইতোমধ্যে জেনেছেন জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থানে বল প্রয়োগ ও হতাহতের যে দুঃসহ ঘটনা ঘটানো হয়েছে তার স্বচ্ছ তদন্ত করতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধানকে বাংলাদেশে এসে তাদের তদন্ত শুরু করতে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তদন্তের এই প্রক্রিয়া এই সপ্তাহে শুরু হবে। তাদের প্রথম দল ইতিমধ্যে এসে গেছে। আমরা ইতিমধ্যে ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে যে শত শত মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছিল তার অধিকাংশ প্রত্যাহার করেছি এবং আটক ছাত্র জনতার মুক্তি লাভের ব্যবস্থা করেছে। পর্যায়ক্রমে মিথ্যা ও গায়েবী সকল মামলার ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করে মানুষকে দুঃসহ ভোগান্তি থেকে মুক্ত করা হবে। ন্যায় বিচার নিশ্চিত করতে গণ অভ্যুত্থানের সকল শহীদ পরিবারকে পুনর্বাসন করবে। সকল আহত শিক্ষার্থী ও জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। সেই লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে উপদেষ্টা পরিষদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্বকারী 2 জন উপদেষ্টার সহায়তায় একটা পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হচ্ছে। এই কার্যক্রমের জন্য এবং গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার অতি দ্রুত জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার প্রক্রিয়া শেষ পর্যায়ে এনেছে। আপনাদের সবার এবং বিদেশে অবস্থানরত ভাই বোনদের অনুদান এই প্রতিষ্ঠানে পাঠানোর জন্য অনুরোধ করছি। আমি ব্যক্তিগতভাবে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদ গ্রহণ করেছি। প্রিয় দেশবাসী, আপনারা লক্ষ্য করেছেন দায়িত্ব গ্রহণ করেই আমাদেরকে আইন শৃঙ্খলা অঙ্গনে অস্থির পরিস্থিতি সামাল দিতে হয়েছে। আপনাদের সহযোগিতা ও সমর্থনে দেশপ্রেমিক সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজে যোগ দিয়েছে। ফ্যাসিবাদী সরকার প্রশাসনের চরম দলীয়করণ করার ফলে বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী দীর্ঘদিন বৈষম্যের শিকার হয়েছেন। আমরা ইতিমধ্যে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে আরম্ভ করেছি, তবে প্রশাসনকে গতিশীল রাখতে এবং একই সাথে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে সময় প্রয়োজন। সেজন্য সকলকে ধৈর্য ধরার অনুরোধ করছি। প্রশাসনের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো যেন জনগণের আস্থা ফিরে পায়, সেটি আমাদের অন্যতম উদ্দেশ্য। লুটপাট ও দুর্নীতির আখড়ায় পরিণত করা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এই খাতে দক্ষ জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা স্থাপন, ব্যবসা বাণিজ্যে সহায়ক পরিবেশ তৈরি
এবং জনগণের জীবনযাপন সহজ করতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার আমরা উদ্যোগ সচল করেছি। ব্যাংকিং খাতে দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য ব্যাংক কমিশন গঠন করা হবে। আর্থিক খাতে সার্বিক পরিস্থিতি ও সংস্কার বিষয়ে একটি রূপকল্প তৈরি করা হবে, যা দ্রুত জনসমক্ষে প্রকাশ করা হবে। শেয়ার বাজার, পরিবহন খাত সহ যেসব ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে তা নিরসনের দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিচার বিভাগকে দুর্নীতি ও দলীয় প্রভাব মুক্ত করতে কার্যক্রম শুরু হয়েছে। একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যাসিবাদী সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ঘৃণ্য সকল অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এসব অপকর্মের সঙ্গে জড়িত সকলের বিচার নিশ্চিত করা হবে। তালিকা প্রস্তুত করে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে। দুর্নীতি ও সম্পদ পাচারের বিচার করা হবে। আইন শৃঙ্খলার ক্ষেত্রে জনমুখী ও দলীয় প্রভাবমুক্ত জবাবদিহিমূলক কাঠামো সৃষ্টির লক্ষ্যে পুলিশ কমিশন গঠন করা হবে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন, দায়িত্বপ্রাপ্ত সকল সংস্থা ও জনগণের সাথে মত বিনিময়ের মাধ্যমে কমিশনের নেতৃত্বে প্রয়োজনীয় সংস্কার করা হবে। বাংলাদেশকে আর কোনোদিন কেউ যেন কোনো পুলিশি রাষ্ট্রে পরিণত করতে না পারে তার ব্যবস্থা করা হবে। তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে। ফ্যাসিবাদী সরকার গণমাধ্যমের উপরও দলীয়করণ ও নির্যাতনের বোঝা চাপিয়েছিল। জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তথ্যের প্রবাহে বিদ্যমান আইনি ও অন্যান্য বাধা অপসারণ করা হবে। মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করে এমন সব আইনের নিপীড়নমূলক ধারা সংশোধন করা হবে। ইতিমধ্যে এই ধরনের আইনগুলো চিহ্নিত করে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে। বিদেশি সংবাদকর্মীদের এদেশে আসার পর যে অলিখিত নিষেধাজ্ঞা ছিল, ইতিমধ্যে আমরা তা তুলে নিয়েছি। বিদেশি সাংবাদিকদের দ্রুত ভিসা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আশা করি পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যম কর্মীরা নিরপেক্ষ সাংবাদিকতা চালিয়ে যাবেন। শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য প্রতিষ্ঠিত করে গেছে বিগত সরকার। আমরা তার পূর্ণাঙ্গ সংস্কারের উদ্যোগ নেব। এটা আমাদের অন্যতম অগ্রাধিকার। আপনারা জানেন, দায়িত্ব গ্রহণের পর দ্রুততম সময়ের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য সৃজনশীল, নিরাপদ ও ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। একই সাথে পাঠ্যক্রমকে যুগোপযোগী করার কাজও দ্রুত শুরু করা হবে। গণতন্ত্রকে সুসংহত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে সফল পরিণতি দিতে প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থা, আইন শৃঙ্খলা খাত এবং তথ্য প্রবাহে প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে। এর লক্ষ্য হবে দুর্নীতি, লুটপাট, গণহত্যার বিরুদ্ধে একটি জবাবদিহিতামূলক রাজনৈতিক বন্দোবস্তের সূচনা। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। পর্যায়ক্রমে এটা সকল সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত এবং বাধ্যতামূলক করা হবে। রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সংবিধানের ৭৭ অনুচ্ছেদে প্রতিশ্রুত ন্যায়পাল নিয়োগে অধ্যাদেশ প্রণয়ন করা হবে। এবার কৃষি খাতের কথা একটু বলে। কৃষি নির্ভর বাংলাদেশে কৃষকের স্বার্থ যেন সুরক্ষিত থাকে, কৃষক যেন তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, তা নিশ্চিত করা হবে। প্রবাসী শ্রমিকরা যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন দিয়েছে, মুক্তিকামী জনগণ তা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে। তাদের প্রতি সকল পর্যায়ে সম্মানজনক আচরণ নিশ্চিত করা হবে। বাংলাদেশের স্বাস্থ্য খাত অন্যতম দুর্নীতিগ্রস্ত খাত। জনগণের জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় সংস্কার করা হবে। এই খাতে সংশ্লিষ্ট সকলকে জবাবদিহিতার আওতায় আনা হবে। হাসপাতালগুলোকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে এবং সেখানে সরকারি ডাক্তার সহ বিশেষজ্ঞদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবা যাতে নির্দিষ্ট কিছু অঞ্চলে কেন্দ্রীভূত না থাকে
দেশের সব অঞ্চলের মানুষ সমান স্বাস্থ্যসেবা পায় সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিতে আমরা বদ্ধপরিকর। বর্তমান প্রজন্ম অনেক বেশি সচেতন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া পরিবর্তন বিষয়ে তারা ওয়াকিবহাল শুধু নয়, তারা নেতৃত্ব দিচ্ছে। তারা যে উন্নয়নের স্বপ্ন দেখে তা টেকসই এবং পরিবেশ বান্ধব, প্রকৃতি ধ্বংসকারী উন্নয়ন নয়। শুধু জিডিপি একটি দেশের উন্নয়নের মাপকাঠি হতে পারে না। নদী, নালা, খাল, বিল দূষিত জ্বালানির বিরুদ্ধে পরিবেশবাদীদের সাথে আমাদের সরকারের অবস্থান সামঞ্জস্যপূর্ণ। জলবায়ু পরিবর্তন রোধ করতে এবং আগামী প্রজন্মের জন্য সুস্থ একটা পৃথিবী রেখে যেতে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার বিকল্প নেই। আমাদের সরকার পরিবেশ ও জলবায়ু রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে। এই কার্যক্রমে তরুণ সম্প্রদায়কে সম্পৃক্ত করা হবে। ইতোমধ্যে বিভিন্ন রাষ্ট্র ও জাতিসংঘ বর্তমান সরকারের কর্মসূচির প্রতি সমর্থন ব্যক্ত করেছে। আমরা সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। আমরা মানবাধিকার আইন সহ সকল আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের পক্ষ থেকে গুম বিষয়ক আন্তর্জাতিক চুক্তির পক্ষরাষ্ট্র হওয়া সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে পক্ষভুক্ত এমন সকল আঞ্চলিক ও দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা বাস্তবায়ন করে যাব। আমাদের সরকার রোহিঙ্গা সমস্যার বাস্তবসম্মত সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাবে। আমরা জাতীয় ঐক্যে বিশ্বাসী। প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক ঐক্যের মধ্য দিয়ে নিশ্চিত করা হবে নারী, শিশু, প্রতিবন্ধী, ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী সকলেই এদেশের নাগরিক এবং সমান আইনের সুরক্ষার অধিকারী। তাদের সকলের মানবিক অধিকার সহ অন্যান্য সকল অধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এই জন্য আমি উপদেষ্টা পদমর্যাদা সম্পন্ন একজন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছি, যার দায়িত্ব হবে জাতীয় সংহতি উন্নয়ন। বন্যা কবলিত এলাকার সকল মানুষের দুর্ভোগ লাঘবে সরকার সঠিক সহায়তা দেওয়ার জন্য সরকারের যত কার্যক্রম আছে তাদের সচল করেছে। ইতিমধ্যে উপদেষ্টাবৃন্দ বিভিন্ন এলাকার দায়িত্ব নিয়ে এলাকায় গেছেন। আমার কার্যালয়ে একটা নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। বন্যা পরবর্তী কার্যক্রম নেওয়া হয়েছে। ভবিষ্যতে বন্যা নিয়ন্ত্রণের জন্য করণীয় কি স্থির করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাবকে গুম নির্যাতনের কাজে লাগিয়ে তাদের কলঙ্কিত করা হয়েছে। তারা দেশের গৌরব। তাদেরও কিছু অতি উৎসাহী সদস্যের কারণে পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত দেখতে চাই না। আমরা অপরাধীদের চিহ্নিত করতে চাই এবং তাদের শাস্তি দিতে চাই, যেন ভবিষ্যতে কারো হুকুমে দেশপ্রেমিক কোনো বাহিনীর, পুলিশের, র্যাবের কোনো সদস্য হত্যাকাণ্ড, গুম ও অত্যাচারে জড়িত হওয়ার সাহস না করে। তাদের কাছে হুকুম যত বড় কর্তৃপক্ষের কাছ থেকে আসুক না কেন, তারা তা উপেক্ষা করবে। ভবিষ্যতে উপরওয়ালার হুকুমে এমন ঘৃণ্য কাজ করতে বাধ্য হয়েছে এমন ব্যাখ্যা কারো কাছে গৃহীত না হয় তার ব্যবস্থা করা হবে। আমি দেশরক্ষা বাহিনী, পুলিশ বাহিনী এবং অন্যান্য সহল বাহিনীকে নির্দেশ দিয়েছি তারা তাদের মধ্যে যারা হত্যাকাণ্ড, গুম, খুন বা শারীরিক মানসিক অত্যাচারে সরাসরি জড়িত তাদের চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করতে। যারা গুম হয়েছে, হত্যার শিকার হয়েছে তাদের তালিকা প্রস্তুত করতে। তাদের পরিবার সমূহকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই। তাদের জীবনে শান্তি ফিরিয়ে আনতে আমরা প্রচেষ্টা অব্যাহত রাখব। আমি সকল দেশরক্ষা বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের উপর জনগণের সম্পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে সকল পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছি। গত 15 বছরের দুর্নীতি, অর্থ পাচার ও জনস্বার্থ বিরোধী চুক্তি স্বাক্ষর, প্রকল্পের নামে লুটপাট ইত্যাদি তথ্য নিয়ে একটি শ্বেতপত্র প্রণয়নের জন্য আমি ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছি। আমি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছি এবং করে যাচ্ছি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশ গঠনের জন্য সকল প্রকার আর্থিক অন্যান্য সহযোগিতার জন্য তাদেরকে অনুরোধ জানাচ্ছি। তারা এই ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন। তাদের কাছে আমাদের প্রস্তাব সমূহ প্রণয়ন করে দ্রুত পাঠানোর ব্যবস্থা নিয়েছি। তাদেরকে অনুরোধ জানিয়েছি তারা যেন পরিস্থিতির কারণে অতি দ্রুত অর্থ ছাড় করার ব্যবস্থা নেন।
তাদেরকেও বলেছি যে অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি তা যেমন একটি দুর্যোগপূর্ণ সময়, তেমনি এটা জাতির জীবনে মস্ত বড় সুযোগ। এই সুযোগকে যেন আমরা পূর্ণভাবে কাজে লাগাতে পারি, সেই জন্য তাদের সহযোগিতা চেয়েছি। এই গণ অভ্যুত্থানে বিদেশে অবস্থানকারী বাংলাদেশিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতি তাদের অবদান বিশেষভাবে স্মরণ করবে। নতুন বাংলাদেশ গড়ার কাজে আমরা তাদের অংশগ্রহণ চাইব। আমাদের একটি লক্ষ্য হবে বিদেশগামী এবং প্রত্যাবর্তনকারী প্রত্যেক প্রবাসী শ্রমিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে দেশে আসা এবং যাওয়া নিশ্চিত করা। সে ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে। বিদেশে অবস্থানরত সকলের কাছে আমার আবেদন, তারা যেন তাদের উপার্জিত অর্থ অফিসিয়াল চ্যানেলে দেশে পাঠান। দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে এই অর্থ বিশেষভাবে প্রয়োজন। কী কী ব্যবস্থা নিলে তাদের জন্য অফিসিয়াল চ্যানেলে অর্থ পাঠানো সহজ হবে সেটা সম্বন্ধে আমরা তাদের পরামর্শ নেব। সারা দেশ ঘুষের মহাসমুদ্রে নিমজ্জিত। কিভাবে ঘুষ থেকে আমরা মুক্ত হতে পারি তার জন্য আমাদের পরামর্শ দেন। শুধু এই কাজটা নিয়ে অগ্রসর হতে পারলেই আমি মনে করি দেশের জন্য এই সরকার একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে বলে স্মরণীয় হয়ে থাকবে। আমি কথা দিচ্ছি, এই ব্যাপারে আমি আমার সর্বশক্তি নিয়োজিত করব। আমাদের দায়িত্ব দেশের সকল মানুষকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, কিন্তু আমরা ভাই বোন, আমরা বাবা মা, আমরা কেউ কারো শত্রু না। কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না, কাউকে লিঙ্গের কারণে শত্রু মনে করব না। আমরা সবাই সমান, কেউ কারো উপরে, কেউ কারো নিচে না। এই ধারণা আমরা জাতীয় জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে চাই। একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশেপাশে, শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন তাহলে এই দুঃখ ঘোচানোর সকল পথ বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের কাজ করতে দেন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নয়। আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব, কিন্তু আমাদেরকে ঘেরাও করে এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমাদের কাজে বাধা দেবেন না। সবাই মিলে তাদের বোঝান তারা যেন এই সময়ে তাদের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বাধা না দেন। একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সমস্ত শক্তি দিয়ে এই দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। তারা যখনই বলবে আমরা চলে যাব। আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। আমরা বিভিন্ন সংস্কারের কাজ শুরু করেছি। দেশবাসীকে অনুরোধ করব একটা আলোচনা শুরু করতে। আমরা সর্বনিম্ন কি কি কাজ সম্পূর্ণ করে যাব, কি কি কাজ মোটামুটি করে গেলে হবে। এই আলোচনার মাধ্যমে আমরা একটা দিক নির্দেশনা পেতে পারি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা রাজনৈতিক আলোচনা থেকেই আসবে। এই দিক নির্দেশনা না পেলে আমরা দাতা সরকার এবং আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের সঙ্গে আলোচনায় দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে পারছি না। আমি নিশ্চয়তা দিচ্ছি, আমরা আমাদের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির কোনো প্রশ্ন তুলব না। আমরা আপনাদের সকলের দোয়া চাই। যেই কদিন আছি সেই সময়টুকু উপদেষ্টা মণ্ডলীর প্রত্যেকে নিজ নিজ সাধ্যমতো দেশের এই সংকটকালে সংকট উত্তরণে যেন নিজ নিজ মেধা
সাধ্যমতো কাজে লাগাতে পারি। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা অর্জন করলাম, আমরা আমাদের মতানৈক্যের কারণে সেটা যেন হাতছাড়া করে না ফেলে, এটা আমরা নিশ্চিত করতে চাই। এই সুযোগ এবার হারিয়ে ফেললে আমরা জাতি হিসেবে পরাজিত হয়ে যাব। শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। আমরা এই অর্জনকে কিছুতেই হারিয়ে যেতে দেব না। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর একটি শ্রদ্ধেয়, সকল দিকে দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। সবশেষে আবারও আমাদের দেশের সকল মানুষ, শিশু, কিশোর কিশোরী, তরুণ তরুণী, বয়স্ক, বৃদ্ধ, নারী, পুরুষ সবার কাছে দোয়া চাইছি যেন আমরা আমাদের সকলের স্বপ্ন বাস্তবায়নে সফল হই। আল্লাহ আমাদের সহায় হন, আমাদের সবার মঙ্গল করুন। দর্শক, এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।